দ্বাদশ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে বর্জন করবে জনগণ, বলছেন রিজভী। এদিকে সরকার লুটের টাকায় বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে, বলছেন আমিনুল। জানাবো, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপিকে দাওয়াত করা হবে, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের স্বজনদের নির্বাচনের উপর নিষেধাজ্ঞা, নেপথ্য নোয়াখালীর রাজনীতি। এবং সর্বশেষ জানাবো, সংসদের চেয়েও ব্যবসায়ী প্রার্থী উপজেলায় বেশি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দ্বাদশ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে বর্জন করবে জনগণ, বলছেন রিজভী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের জনগণ যেভাবে 7 জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করেছে, ঠিক একইভাবে আগামীকাল থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচনও বর্জন করবে। রিজভী বলেন, জনগণের ভোট যারা কেড়ে নিয়েছে তাদের অধীনে নির্বাচনগুলো হচ্ছে প্রহসনের ডামি নির্বাচন। এই ডামি নির্বাচনে দেশের কোনো জনগণ অংশগ্রহণ করবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উপজেলা নির্বাচন যে 4 দফায় হবে, এই নির্বাচন আপনাদের আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাইকে বর্জন করার জন্য আহ্বান করবেন। তিনি আরো বলেন, আগামীকাল থেকে 141টি উপজেলা আবারও জালিয়াতির প্রহসনের ডামি নির্বাচন করছে সরকার। এই ডামি নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই, সেটি আবারও করতে যাচ্ছে ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান 100 বিঘার উপরে জমি করেছে মাত্র 2 টার্ম ক্ষমতায় থেকে। নিউজে এসে অনেকে 12,000 গুণ 18,000 গুণ সম্পত্তি করেছে। এই কারণে জনগণকে বাদ দিয়ে, বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু জনগণ এই নির্বাচন মানে না, জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। সরকার লুটের টাকায় বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে, বলছেন আমিনুল। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার তার কতিপয় লোক দিয়ে বাংলাদেশের ব্যাংক লুটপাট করেছে। লুটপাট করা টাকা নিয়ে তারা ইউরোপ, আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাইতে সেকেন্ড হোম তৈরি করেছে। ব্যাংক লুটপাটের ফলে দেশের অর্থনীতি যে সংকটের মুখে পড়েছে, এর ভোগান্তি জনগণকেই পোহাতে হবে। তারা যে টাকাটা দেশ থেকে বিদেশে প্রচার করেছে, এই টাকার মালিক জনগণ। এর ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ জনগণ ও পথচারীদের মধ্যে বোতলজাত খাবার, পানি ও স্যালাইন বিতরণে ভাটারা থানার 40 নম্বর ওয়ার্ড ও শেরেবাংলা নগর থানার 28 নম্বর ওয়ার্ড বিএনপির পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করে। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাল, ডাল, লবণ, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত অবস্থায় পড়েছে। জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তিনি বলেন, দেশের দ্রব্যমূল্যের পাশাপাশি জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের এতটাই মূল্য বৃদ্ধি পেয়েছে যে মানুষের বেঁচে থাকার যে মাধ্যম, সেখান থেকেও তারা বঞ্চিত হচ্ছে। 15 বছর ধরে এদেশের জনগণের উপর চেপে বসে আছে সরকার। দেশের জনগণ দেশের গণতন্ত্র ভোটের অধিকার হরণ করেছে। তারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেই প্রত্যাশাও হরণ করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত হতে চায় না, কারণ তাদের ভয় জনগণ তাদের সঙ্গে নেই। এদেশের মানুষের উপর আওয়ামী লীগ সরকার যেভাবে দুঃশাসন, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, তাতে এই আওয়ামী লীগ সরকার জানে এদেশের জনগণ তাদের ভোট দেবে না। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপিকে দাওয়াত করা হবে, বললেন ওবায়দুল কাদের। যারা দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে, সময় মতো তাদের কোনো শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাওয়া মন্ত্রী ও সংসদ সদস্যের পরিবারের সদস্যদের নিবৃত্ত করতে দলের সাংগঠনিক বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাবেন। তারা সক্রিয় উদ্যোগে রয়েছেন। যারা শৃঙ্খলা ভাঙবে, সময় মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতেই হবে। আমাদের অ্যাকশন কোনো না কোনো ভাবে থাকবেই। 70 জনের বেশি সংসদ সদস্যকে মনোনয়ন না দেওয়ার আগে মন্ত্রিপরিষদের 25 জনকে নতুন ক্যাবিনেট না রাখা কি এর উদাহরণ নয়? বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে 1975 সাল থেকে 2006 সাল পর্যন্ত ধ্বংস করেছে তারা। প্রশাসনের নির্বাচনে 1 কোটি ভুয়া ভোটার, হ্যানা ভোট তো তাদেরই সৃষ্টি। গণতন্ত্রকে শৃঙ্খলামুক্ত করার কাজ শেখ হাসিনাই করেছেন। বিএনপি মাগুরা মার্কা আর 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছে। বিএনপির গণতন্ত্র কোনোদিন আগ্রহ ছিল না। শেখ হাসিনার সদস্যের প্রত্যাবর্তন দিবস উপজেলা পর্যন্ত পালন করা হবে জানিয়ে তিনি বলেন, থানা, জেলা, উপজেলা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিশেষ প্রার্থনা করা হবে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম, গির্জা ও জাতীয় মন্দিরে। বিকেলে আলোচনা সভা হবে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। এছাড়া 16 মে সচ্ছল ও গরিব মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। কোথায় কোথায় বিতরণ করা হবে সে স্থান পরে জানিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতি নিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, আমাদের সব অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিয়েছি। এবারে প্রতিষ্ঠা বার্ষিকীতেও পাবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলের প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব আগামী 23 জুন। আমরা ব্যাপকভাবে পালন করার চিন্তা ভাবনা করছি। এটা থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করার সিদ্ধান্ত নিয়েছে। সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা করা হবে সেদিন।
সেখানে প্রধানমন্ত্রী সহ দলের নেতা বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানাবো। আলোচনা সভার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবুজ ধরিত্রী কর্মসূচি গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। দিনব্যাপী অনুষ্ঠান মালায় আলোকসজ্জা বাদ দেওয়া হয়েছে বিদ্যুৎ সংকটের কথা চিন্তা করে। প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি করবে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। আওয়ামী লীগের স্বজনদের নির্বাচনের উপর নিষেধাজ্ঞা, নেপথ্য নোয়াখালীর রাজনীতি। আওয়ামী লীগ উপজেলা নির্বাচনগুলোতে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনেরা অংশগ্রহণ করতে পারবে না মর্মে একটি নির্দেশনা জারি করেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্দেশনাটি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ হিসেবে ঘোষণা করেছিল এবং যে সমস্ত মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনেরা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু হাতে গোনা 2-1 জন ছাড়া অধিকাংশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই নির্দেশনা শোনেননি। এরপর গত বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আত্মীয় স্বজনের বিষয়টি ব্যাখ্যা দেন এবং এ ব্যাপারে তার অবস্থান তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ব্যাখ্যার দেখা যায় যে আত্মীয় স্বজন বলতে তিনি মন্ত্রী এমপিদের স্ত্রী পুত্র কন্যাদের কথাই বুঝিয়েছেন এবং তারা যেন একই পরিবার থেকে সবগুলো জায়গায় প্রার্থী না হন সেরকম একটি বার্তা প্রদান দিয়েছিলেন। এটি একটি সতর্কবার্তার মতো কোনো নিষেধাজ্ঞা নয়, কিন্তু প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন ইস্যুটিকে জমিয়ে তুলেছিলেন এবং এই নিয়ে তিনি কঠোর অবস্থান ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে এর পেছনে নোয়াখালীর রাজনীতি কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। ওবায়দুল কাদেরকে এই আত্মীয় স্বজনেরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এ বিষয়ে অত্যন্ত সরব এবং সক্রিয় দেখা গেছে। এটির নেপথ্যের কারণ জাতীয় রাজনীতির চেয়ে নোয়াখালীর রাজনীতি বেশি বলেই বিভিন্ন মহলের ধারণা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় নেতা এবং আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান ব্যক্তি, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নোয়াখালীর রাজনীতিতে তিনি অনেকটা কোণঠাসা। নোয়াখালীর রাজনীতি অত্যন্ত প্রভাবশালী একরামুল করিম চৌধুরী। একরামুল করিম চৌধুরী তার ছেলেকে এবার নির্বাচনে প্রার্থী করেছিলেন। তার ছেলে যদি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে একরামুল করিম চৌধুরী পরিবারের আধিপত্য প্রতিষ্ঠা হবে নোয়াখালীতে। এরকম একটি সংখ্যা থেকে ওবায়দুল কাদের চাননি যে একরামুল করিম চৌধুরীর পুত্র উপজেলা নির্বাচনে প্রার্থী হোক। তার প্রার্থিতা ঠেকানোর জন্য কি আত্মীয় স্বজনদেরকে নির্বাচনে প্রার্থী না করার ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উদ্যোগী হয়েছিলেন? অনেকে এখন এই প্রশ্নটাই করেছেন। তবে আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন বিষয়টি তেমন নয়। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন এবং বিভিন্ন স্থানে মাইম্যানদেরকে প্রার্থী করেছেন। আবার কোথাও কোথাও আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তাদের নিজের আত্মীয় স্বজনদেরকে প্রার্থী করে এলাকায় নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। এর বিরোধিতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অবস্থান নেওয়া হয়েছে। তবে নোয়াখালীর রাজনীতির জটিল সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যায় যে একরামুল করিম চৌধুরী প্রার্থী হওয়ার সাথে সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই এবং তার আরেকজন নিকটতম আত্মীয় উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন, যদিও তার ভাইয়ের মনোনয়ন ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। কিন্তু নোয়াখালীর রাজনীতিতে ওবায়দুল কাদের এবং একরামুল করিম চৌধুরীর বিরোধ নতুন নয়। এর আগেও 2001 সালে বিরোধ প্রকাশ্য ছিল এবং সেই সময় একরামুল করিমের বিরোধিতার কারণে 2001 এর নির্বাচনে ওবায়দুল কাদের প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের কাছে পরাজিত হন। এখন ওবায়দুল কাদেরের জন্য একরামুল করিম একটা বড় ফ্যাক্টর। তাহলে কি একরামুল করিমের নোয়াখালীতে আধিপত্য ঠেকানোর জন্য আত্মীয় স্বজনদেরকে নির্বাচনে দাঁড়ানো যাবে না এমন একটা কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছিল? অবশ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় কোনো ব্যক্তিকে ঠেকানোর জন্য নয়, আওয়ামী লীগের একটি নৈতিক এবং নীতিগত অবস্থান। সংসদের চেয়েও ব্যবসায়ী প্রার্থী উপজেলায় বেশি। সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও ব্যবসায়ীদের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান প্রার্থীদের প্রায় 70% ব্যবসায়ী, যাদের মধ্যে কোটিপতি 94 জন। অধিকাংশ প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। এই নির্বাচনে মন্ত্রী এমপির অন্তত 13 জন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এর মধ্যে 3 জন এমপি পুত্র, 3 জন ভাই ও 1 জন জামাতা। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে গতকাল সোমবার এই তথ্য তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির তথ্য অনুযায়ী 150 উপজেলা চেয়ারম্যান পদে 560 জন, ভাইস চেয়ারম্যান পদে 611 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী 335 জন। প্রতি উপজেলা চেয়ারম্যান পদে গড়ে লড়ছেন 4 জন। এক উপজেলায় সর্বাধিক 10 প্রার্থী রয়েছেন ভাইস চেয়ারম্যান পদে। প্রতি উপজেলায় গড় প্রার্থী 4.5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3.11 জন। হলফনামা বিশ্লেষণের তথ্য তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অনেক জনপ্রতিনিধির আয় অস্বাভাবিক বেড়েছে। তবে হলফনামার সঠিক তথ্য দেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে, কারণ অনেক প্রার্থী আয় খুবই কম দেখিয়েছেন। অনেক প্রার্থীর সম্পদ বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। টিআইবির বিশ্লেষণে দেখা যায় জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা বাড়ছে। এবার ব্যবসায়ী প্রার্থী 2014 সালে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় 8% বেশি। প্রথম ধাপের ভোটে চেয়ারম্যান প্রার্থীর 69.86% ব্যবসায়ী, এরপর 11.19% প্রার্থীর পেশা কৃষি। ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রায় 69.59% নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর 52% গৃহিণী এবং 24.37% ব্যবসায়ী। উল্লেখ সুশাসনের জন্য নাগরিকের সুজন তথ্য অনুযায়ী গত সংবাদ
নির্বাচনে প্রার্থীদের মধ্যে ব্যবসায়ী ছিলেন 59%। টিআইবি বলেছে এই পর্বের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে 94 জন কোটিপতি, যা আগের নির্বাচনের তুলনায় প্রায় 3 গুণ। পঞ্চম উপজেলা নির্বাচনে এই সংখ্যা ছিল 37। স্থাবর সম্পদের হিসেবে দেখা যায় অন্তত 9 জন প্রার্থী 100 বিঘার বেশি জমির মালিক। কিন্তু আইন অনুসারে দেশের একজন নাগরিকের সর্বোচ্চ 100 বিঘা জমি থাকতে পারে। এই তালিকায় শীর্ষে আছেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী AKM জাহাঙ্গীর। তার জমি 225 বিঘার বেশি। তাছাড়া 26.58% প্রার্থীর বাণিজ্যিক বা আবাসিক দালান আছে, বাড়ি বা অ্যাপার্টমেন্ট আছে 35.58% প্রার্থীর। খামার বা বাগান রয়েছে এমন প্রার্থী 5%। চেয়ারম্যান প্রার্থীর অধিকাংশ স্নাতক ডিগ্রিধারী 33.68%। ভাইস চেয়ারম্যান পদেও স্নাতক ডিগ্রিধারী প্রার্থী বেশি 24.72%। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধিকাংশ প্রার্থী 23.55%। নিম্ন মাধ্যমিক পাশ। এবার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা প্রার্থী কম, এমনকি জাতীয় নির্বাচনের তুলনায় কম। চেয়ারম্যান পদে মহিলা প্রার্থী মাত্র 25 জন, 1.10%। টিআইবি জানায় প্রথম ধাপে প্রার্থীদের মধ্যে 292 জন ঋণগ্রস্ত। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী 122 জন, 21.71%। ভাইস চেয়ারম্যান প্রার্থী 96 জন, 15.92%। ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 74 জন, 17.05%। আর অতীতে মামলায় অভিযুক্ত ছিলেন এমন প্রার্থী 132 জন, 19.76%। অন্য দুই পদের তুলনায় মামলায় অভিযুক্ত প্রার্থী বেশি। ভাইস চেয়ারম্যান পদে পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনের তুলনায় আয় বৃদ্ধির দিক দিয়ে সবার উপরে খাগড়াছড়ি রামগড়ের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। তার সম্পদ বেড়েছে 3319.15%। 1000% বেশি আয় বেড়েছে আরও 4 জনে, তাদের 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান, 2 জন চেয়ারম্যান প্রার্থী। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।